লেখিকা সুচেতা বেরার সুখের সাগরে। মেঘ এখন অনেক বড় হয়ে গিয়েছে। এখন তার আস্তানা উত্তরবঙ্গে। পেশায় সরকারি আধিকারিক। আজ বছর তিনেক এখানেই আছে। ছুটিতে বাড়ি যায় না খুব একটা। তার চেয়ে এদিক সেদিক দূর দূরান্তে ছুটিয়ে নিয়ে যায় তার পক্ষীরাজ। চাকরি সূত্রে একটা কোয়ার্টার পেয়েছে, তাই থাকার জন্য আর ভাবতে হয়নি। বাকি ছিল একটা নিজস্ব গাড়ির, সেটাও বছর না ঘুরতেই কিনে ফেলেছে লোন নিয়ে। শোধ দিতে সমস্যা নেই, টাকা জমিয়ে কেনার অপেক্ষা আর করতে পারছিল না। সেই থেকে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ি এলাকায় ড্রাইভ করা মুখের কথা নয়, সেটাও রপ্ত করেছে ট্রেনিং নিয়ে। ছোট থেকে কত স্বপ্ন দেখেছে, তখন সামর্থ্য ছিল না। অনেক অভাবে বড় হওয়া, এখন সব মেটাচ্ছে ধীরে ধীরে। সব ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছে বহুবার। মনে হয়েছে পরিবার কি অসম্ভব দুঃসহ বিষয়। না, এই যা দেখছে সংসারের সারবস্তু, এই নিকৃষ্ট জগৎ, তার চেয়ে বেঁচে বেরোতে পারলেই শান্তি। সুখের আশা করত না, আজও করে না। সুখ বুঝি চিরকাল অধরা থেকে গেল তার। এই নিয়ে ভেবে বিশেষ লাভ হয়নি কোনো দিন, আজও হয় না আর ভবিষ্যতেও হবে না। তাই দুরন্ত মনটাকে এতদিন আষ্টে পৃষ্ঠে বেঁধে সে নিজেকে তৈরি করেছে। একটা নিশ্চিত অর্থনৈতিক ভবিষ্যতের ভীষণ প্রয়োজন ছিল। আজ আর অর্থকষ্ট নেই। জীবনের সব সুখ অর্থের বিনিময়ে না পাওয়া গেলেও অর্থের গুরুত্ব জীবনে অনেকখানি। এখন মেঘমুক্ত বিহঙ্গ, কোনো কিছুর পরোয়া করার প্রয়োজন পড়ে না। হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সর্বক্ষণ। শুধু নিজের পেশার ক্ষেত্রেই কিছু নিয়মকানুন মানতে হয়। আগের সপ্তাহে গাড়ি করে বিকেলে আশেপাশে ঘুরতে ঘুরতে একটা ফোন আসে। বিয়ের নিমন্ত্রণ পেল বহুদিন পর। ওর খুড়তুতো মাসির বড় মেয়ের বিয়ে। ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি, খুব কম আত্মীয়। ছোট থেকেই দেখেছে, আনন্দের দিনে কেউ ওদের সামিল করার কথা ঠিক ভাবে না। ওদের দুঃখের দিনেও কেউ পাশে এসে দাঁড়ায় না। শুধু মামা বাড়ির তরফে কিছু সাহায্য বরাবর পেয়েছে। কত কদর্য মানসিকতা দেখেছে চারপাশের মানুষের। তাই মন থেকে সবাইকে নিয়ে বাঁচার আনন্দ কোনোদিন পায়নি, সুযোগই হয়নি। সেই শিশু মন থেকে কৈশোর কিংবা যৌবনের প্রারম্ভের দিনগুলি কেবল মানুষের মনের মলিনতার সাক্ষী থেকেছে। ভালোবাসা দুর্লভ বস্তু, তবু দুষ্প্রাপ্য নয়। লোকে বলে চাইলেই লাভ করা যায়, আশেপাশেই ছড়িয়ে থাকে, খুঁজে নিতে হয়, চোখ মেলে দেখতে হয়। কিন্তু না, মেঘ পায়নি সেই দুর্লভ বস্তুর খোঁজ। হয়তোবা পেয়েছে, যা ওর অজ্ঞাত। তবে এই নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে। অনেক কাল পর ওদের দেখতে ইচ্ছে করছে। ফোনে ওর মায়ের সঙ্গে যোগাযোগ আছে হয়তো। ওর তো সেই মাধ্যমিকেরও আগে একবার দেখা হয়েছিল মনে পড়ে। সেও প্রায় 12-13 বছর আগের কথা। দিনগুলো যেন ঝড়ের গতিতে পেরিয়ে যাচ্ছে। মনে হয় যেন এই তো সেদিনের কথা। রিনির সঙ্গে ছেলেবেলায় খেলতো, তারও আজ বিয়ে। ভাবা যায়? এবার একবার যেতেই হবে ওদের বাড়ি। কোনো আত্মীয় স্বজন ওদের সঙ্গে যোগাযোগ রাখেনি প্রায়। যখন অর্থ থাকে না মানুষের, দর এমনিতেই পড়ে যায়। ওদের বর্তমান পরিস্থিতি কেউই প্রায় জানে না বললেই চলে, নয়তো পুনরায় আত্মীয়তা করতে আসতো বোধ হয়। ফাল্গুনের এক দুপুরে খবর না দিয়েই মেঘ এসে পৌঁছেছে মাসির বাড়ি। বাবা মা আসতে পারেননি। আগের বারে এসেছিল গ্রামের কাঁচা রাস্তা ধরে। মাঠের মাঝে গোটা 5 মাটির বাড়ি নিয়ে একটি বসতি। এখন ঢালাই রাস্তা হয়েছে, বাড়িগুলো পাকা হয়েছে। শুধু মাসিদের বাড়ি এখনো কাঁচা। সরকারি জলের কল বসেছে পাড়ায় পাড়ায়। মাঝে মাঝে ইলেকট্রিকের খুঁটি, সঙ্গে একটি করে আলো। গাছপালাগুলোর অবস্থানের নকশা যেন বদলে গিয়েছে। প্রথমে কিছুই চিনতে পারছিল না। মাসির নাম বললেও চিনবে না। মেশোর ভালো নাম বলাতেও তেমন কাজ হলো না। শেষে মাকে ফোন করে মেশোর ডাকনাম জেনে খুঁজে পেল বাড়ি। পৌঁছে বেলা পড়ে যাওয়ায় মাসি তো অস্থির হয়ে পড়েছে। এতকাল পরে এই তল্লাটে কোনো বাপের বাড়ি লোকের পা পড়ল। পরিবারের অমতে গিয়ে কলেজ জীবনেই নিজের প্রথম প্রেমকে বিয়ে করেছিলেন অনিমা। সেই থেকেই বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ঘুচেছে। জ্যাঠতুতো দিদি লুকিয়ে যোগাযোগ রেখেছিল।
বাকিরা বেঁচে আছে কিনা জানতো না এতকাল। মেয়ের বিয়ের নিমন্ত্রণে চিঠি পাঠিয়েছিলেন ডাকযোগে। উত্তরে বাবা লিখেছেন, যে মেয়ে বাপ মায়ের কথা শোনে না তার জীবন এমন দুর্ভোগেই কাটে। এমন মেয়ের বাড়িতে জল স্পর্শ করতে কোনোদিন যাবেন না তিনি বা তার পরিবারের কেউ। তারপর আর আশা করেনি কেউ আসবে। দাঁড়াও তো মণিমাসি, প্রণাম করতে দেবে তো? খালি দৌড়ে বেড়ানো। আর তুই কি বুঝবি, মেয়ের বিয়ে দরজায় কড়া নাড়ছে, আর বসে থাকার জো আছে আমার? মেঘ প্রণাম করলে রিনি আর তার ছোট বোন বিনি ওকে প্রণাম করলো। প্রথমে না করলে ওকে প্রণাম নিতেই হলো। রিনি বহুদিন পর তার মালা দিদিকে দেখছে, একটু লজ্জা পাচ্ছে বোধ হয়। মেঘ রিনিকে বলল, আমি কিন্তু যুগলে প্রণাম নেব বলেই এখানে এসেছি। আর দেখে কে, রিনি লজ্জায় গাল দুটো লাল করে পালিয়েছে। প্রণাম সেরে 2 মিনিট পাখার তলায় বসতে না বসতেই হুকুম এলো খেতে বসার। মেশো বললেন, তুই না এমন দিনে এসেছিস মালা, নিরামিষ খেতে হবে কষ্ট করে। আজকের দিনটা খুব মানি আমরা, নয়তো তোর জন্য আমিষ কিছু রেঁধে দিতাম। ওসব ছাড়ো তো, আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি, কদিন তোমাদের সঙ্গে কাটাতে এসেছি। যা খাওয়াবে সবই এখন আমার অমৃত মনে হবে। আর এত রান্না করেছো তোমরা, প্রায় 10 রকমের পদ আছে। আমি তো না জানিয়ে এলাম, আমার জন্য বেশি কিছু করতে হবে না ও বেলা থেকে। বিনি বলল, তুমি এসেছো বলে এই 5 ঘর থেকে তরকারি এসেছে, আমাদের তো ডাল আর চচ্চড়ি হয়েছে আজ। এ বাবা, তোমাদের খুব বিপদে ফেললাম। আমার জন্য ওদের বাড়ি থেকে চেয়ে আনলে এসব? ও মা, সবাই দিল তো, চাইলাম কই? আমাদের এখানে এমনটাই হয়, তুমি আমাদের সবার কুটুম, তাই সবাই তোমাকে খাওয়াবে। খুব খুশি হয়েছে সবাই। বিকেলে দেখা করতে যেতে হবে, এখন খাও। মেঘ বুঝতে পারল অভাবের সংসারে হঠাৎ এসে পড়া ঠিক হলো না। খবর দিয়ে এলেই ভালো হতো। খেতে খেতে অনেক কথাই হলো। এত বছরের কত কথা জমেছিল, সব যেন এক নিমেষে বলে ফেলেছে মেঘ। বাড়ির সবাই একসঙ্গে বসে খেয়েছে। অনেক দিন বাড়ি যায় না, একা একা খেতে খেতে ওটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল। আজ খুব ভালো লাগছে। বিকেলে রিনি আর বিনির সঙ্গে সবার বাড়ি এসেছে মেঘ। সে কতদিন আগে এসেছিল, আজ কত বড় হয়েছে, চাকরি করছে, এসব কত শত কথা শুনছে সে। সবাই তাকে দেখে খুব খুশি হয়েছে। ডেকে ডেকে গাছের ফল দিয়েছে কেউ, কেউ বা হাতের মুঠোয় ভরে দিয়েছে বাদাম ভাজা, ছোলা ভাজা বা ডালমুট। এতদিন পরে ওরা কেমন মনে রেখেছে মেঘকে, অথচ নিজের লোকেরাই ভুলে গিয়েছে বহুকাল আগেই। আগে এই 5 পরিবার সকলেই চাষবাস করে জীবিকা নির্বাহ করত। এখন সবাই উন্নত, ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, তাই চাষবাসের পাশাপাশি অন্য জীবিকাও রয়েছে। তবে সবচেয়ে দরিদ্রর মাসির পরিবার। মেশো আর মাসি একই কলেজে পড়তো। বছর 4 পার্থক্য হবে দুজনের বয়সের। সে সময় 11 থেকেই কলেজে পড়তে হতো, তেমন কোনো চাকরি বা সুরাহা করতে পারেননি। মেশোর মা মারা গিয়েছেন ছেলেবেলাতেই, তারপর বাবা আবার বিয়ে করেন। সে দ্বিতীয় মায়ের 4টি ছেলে ও 2টি মেয়ে, 5টি ঘর ওদের 5 ভাইয়ের। সন্ধ্যায় উঠোনে রিনির মেহেন্দির অনুষ্ঠান চলছে। এদের মেয়েগুলোর গুণের শেষ নেই। কি সুন্দর সাজিয়েছে রিনিকে, দেখে যে কেউ বলবে পার্লার থেকে সাজিয়ে আনা হয়েছে। মেহেন্দি করে দিচ্ছে ওর এক জেঠতুতো দিদি। এত অপূর্ব সেই নকশা মেঘ চোখ ফেরাতেই পারছিল না, তাই ওকেও পরিয়ে দিয়েছে মেয়েটি। মেঘ 7-5 না ভেবেই 2 হাত ভরে পরে ফেলেছে মেহেন্দি। এখন কত নতুন চল হয়েছে, তাই সঙ্গে নাচ গানের আসরও বসেছে। কিছুই নয়, উঠোনে আলো দিয়ে অনুষ্ঠান হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা নেই, তাই প্যান্ডেলের দরকার নেই। খোলা আকাশের নিচেই অগুন্তি আনন্দের ঢেউ যেন আছড়ে পড়ছে। মুগ্ধ হয়ে যাচ্ছে মেঘ প্রতিবার। এসব অনুষ্ঠান সবাই আহ্লাদ করে করছে। মাসিদের সামর্থ্য নেই এসব করে। রাতে সবার ঘর থেকে চাল, ডাল আর সবজি নিয়ে এসে বসে গেল বড় কড়াইতে খিচুড়ি রান্না। সঙ্গে আছে বেগুনি, পাঁপড় ভাজা আর চাটনি। একসঙ্গে মজা করে রান্না, পরিবেশন, খাওয়া আর শেষে বাসন ধোয়া, সবটাই যেন এক বিরাট যজ্ঞ। ভীষণ উপভোগ্য বিষয়। পরদিন সকালে উঠে মেঘ দেখে সবাই ভীষণ ব্যস্ত। আজ রিনির আইবুড়ো ভাত। একদিকে চলছে প্যান্ডেল বাঁধার কাজ, আর অন্যদিকে রান্নার তোড়জোড়। মহিলারা সবাই রান্নার কাজে ব্যস্ত। কেউ কুটনো কাটছে, কেউ বাটনা বাড়ছে,
কেউ শাক বাছতে ব্যস্ত, কেউ বা মাছের টুকরোগুলো পুকুরে রোগড়ে রোগড়ে ধুচ্ছে, ছেলেরা অন্যান্য কাজ করছেন। মেঘ মাসিকে বলল, মাসি, রান্না কি নিজেরাই করবে? অনেক লোকজন আসবে শুনলাম যে। হ্যাঁ রে, আমাদের অত সামর্থ্য কই রে, সবাই হাতে হাতে করে দেবে। এমনিতে বিয়ের খরচ, তারপর দান সামগ্রী, গয়না এসব তো আছেই। আজকের খরচ ওরাই ভাগাভাগি করে দিয়েছে। ওরা বলে এসব ওদের আনন্দের জন্যই। মেয়ে কিছু বলে না। জানিস মালা, আমাদের এখানে প্রায় রোজ পিকনিক হয়। সন্ধেবেলা সবাই বাড়িতে থাকলে সব বাড়ি থেকে জিনিসপত্র এনে রান্না হয়। সাধারণ রান্না কিন্তু সবাই মিলে আনন্দ করে খাওয়ায় তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তোমাদের দেখে খুব লোভ হয়। এমন স্বপ্নের দেশে আমিও যদি থাকতে পারতাম খুব ভালো হতো। কি সুন্দর তোমরা একে অপরকে জড়িয়ে বেঁচে আছো। কোনো ভেদাভেদ নেই, মনোমালিন্য নেই, শুধু ভালোবাসার মরশুম। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, তাই না? মন থেকে চাইলে স্বপ্ন সত্যি হয় মালা। আমার যেটুকু সত্যি হয়েছে তাতেই খুশি, আর আশা করে লাভ নেই। অতি লোভে তাতে নষ্ট হয়। ও মা, ভালোবাসার লোভ সবারই থাকে, এই লোভ করা পাপ নয়। এই অমূল্য বস্তুটি ছাড়া জীবন অচল, বুঝলেন মালারানী? মাসি ওর থুতনি ধরে একটু আদর করে দিল। বিনি মাকে ডাকছে, তার কিছু প্রয়োজন আছে বোধহয়। মাসি সেদিকে চলে গেল। ওদিকে জোগাড় যন্ত্র চলছে জোর কদমে। কাল থেকে অনেকের সঙ্গেই দেখা হলো, কিন্তু সেই ছেলেটিকে কোথাও দেখা গেল না। আগেরবার যখন এসেছিল তখন ছেলেটি নিজের জ্ঞান জাহির করেছিল খুব। শহরের মানুষ বলে অনেক রকম কথাও শুনিয়েছিল মেঘকে। এখন তার দেখা নেই যে। এখন আর মেঘ ছোট নেই, এবার কিছু বলতে এলে বুঝিয়ে দেবে কত লঙ্কায় কত ঝাল। দুপুরে সাড়ম্বরে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। বোনেরা সবার বাড়ির গাছ থেকে তুলে আনা ফুল দিয়ে একটি মালা আর কয়েকটি হাতে কানের গয়না বানিয়ে পরিয়ে দিয়েছে রিনিকে। ময়ূরকণ্ঠী নীল জামদানি শাড়ির সঙ্গে এমন সাজে রিনিকে অপূর্ব দেখাচ্ছে। মোবাইলের ক্যামেরায় অনেক ছবি উঠল। তারপর একে একে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। বিকেলে সকলে বসে উঠোনে গল্প করতে ব্যস্ত। কাজ অনেক আছে যদিও, তবে ওই মেয়েরা বিয়ের শাড়ি আর সাজগোজ নিয়ে কথা বলছে। রিনিকে নিয়ে খুনসুটি করছে। হঠাৎ একজন যুবকের আগমন ঘটল, কথা বলছে সবার সঙ্গে। বিনির অভিমান হয়েছে, তাই ছেলেটি তার মান ভাঙল। মেঘ শুধু শুনছে। মেঘের চুল কাঁধ পর্যন্ত, কিন্তু বেশ ঘন। এক কাকিমা দেখছিলেন কি স্টাইলে ওর চুল বাঁধা যায় কাল। সঙ্গে করে বিয়ে বাড়িতে পরার মতো কিছুই আনেনি। ওদের থেকে যদিও নিতে চায়নি, তবুও জোর করে ওকে একটি শাড়ি ধরিয়ে দিয়েছে কোনো এক কাকিমা। তার সাথে মানানসই গয়না বিনির কাছেই পেয়েছে, আর বাকি আছে চুল বাঁধা। ব্যাস, তাহলেই 16 কণা পূর্ণ হয়। মেঘ উল্টো দিকে ঘুরে বসেছিল। ছেলেটি সকলের সঙ্গে কথা বলছে। বিনি হঠাৎ বলল, একজন নতুন লোক এসেছে গো মেজদা। নতুন লোক? কে রে? দেখাচ্ছি, কিন্তু এক চান্সে চিনতে হবে কিন্তু। কেন, চিনতে পারলে কিছু দিবি আমায়? কেন দিতে হবে, কেন কিছু? এমনি দেখবে। এমনি এমনি ইন্টারেস্ট গ্রো করছে না। আরে তুমি দেখলে অবাক হয়ে যাবে, আনএক্সপেক্টেড কিছু, বুঝলে? মেজদার হাত টেনে এনে মেঘের সামনে দাঁড় করালো। দেখ দেখি, চেনা যাচ্ছে? মেঘকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে ওর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে সমীরণ বলে উঠল, মেঘমালা। বোনেরা সবাই একযোগে বলে উঠল, পুরো নামটাও মনে আছে? সবাই ওকে নিয়ে পড়বে এবার। এদের তো মজা করার সুযোগ চাই শুধু। তাই নিজের বাড়ির দিকে যেতে যেতে বলল, এত তাড়াতাড়ি কিছুই ভুলি না আমি। ছোট থেকে ব্রাহ্মীর শাক খেয়েছি, বুঝলি? সবাই বুঝল সমীরণ এড়িয়ে গেল ওদের। ওদেরও অনেক কাজ আছে, তাই সবাই উঠে পড়ল। অনেক জোগাড় করা বাকি কালকের জন্য। বিনিকে একবার ডেকে মেঘ জিজ্ঞেস করল, ছেলেটি কে? মেঘ যদিও বুঝতে পারেনি এ আসলে কে। আন্দাজ একটা করছে, তবে সত্যি কিনা জানে না। তুমি চিনতে পারোনি না? সমু দাদা তো, সেই সেবার তোমার সঙ্গে খুব ঝগড়া বেঁধেছিল, মনে আছে? মেঘ একটু ভেবে বলল, ও সেই। তুমি কি এখনো রেগে আছো? না, আমার মনে হয় রেগে আছো। দেখ, আমার অনেক কাজ আছে, যার তার জন্য রেগে থাকবো ভাবিস না। মেঘ চলেই যাচ্ছিল। রিনি বলল,
ছোট থেকেই সমুদাদা খুব দুষ্টু ছিল, আর কথা থাকতো জিভের আগায়। তোমার মনে হতে পারে অসভ্য ছিল, কিন্তু তুমি তো এই 2-4 দিন দেখেছো, তাই না? তাই দিয়ে কি সবটা বিচার করা যায় বলো? তোদের এখানে সবাই ভালো, কাউকে আমি খারাপ বলছি না বাবা। প্লিজ আমার সামনে কারোর গুণগান করতে আসিস না। আমি মানুষ চিনি না ঠিক, আর এখন আমার কিছুতে কিছু যায় আসে না। আমি এমনি বলছিলাম আসলে। মুখ চুন করে চলে যায় রিনি। এসব তুতো ভাই বোনদের খুব ভালোবাসেও। ওদের মধ্যে পর বলে কেউ নেই, সবাই আপন। একসাথে পান্তা ভাতে লঙ্কা ডলে পেঁয়াজ দিয়ে খেতেও সবাই ভালোবাসে। আবার শখে নানা বিদেশি খাবার একসাথে রান্না করে খায়। রোজই পিকনিক ওদের। সেই ছেলেবেলার সাথীদের নিয়ে একটুও খারাপ কিছু শুনতে চায় না সে। রাত পেরিয়ে কখন যে ভোর হয়েছে তার ঠিক নেই। মাঝে মাঝে মাসি কারণে অকারণে চোখের জল ফেলছে। মেয়ে চলে যাবে কাল। সবাই বারণ করছে কান্নাকাটি করতে। রিনিরও মন খারাপ হয়ে যাচ্ছে প্রায়শই, আবার সবাই মিলে তার মন অন্যদিকে ঘুরিয়ে দেয়। সারাদিন সে ব্যস্ত খুব, তার ফাঁকে হবুর সঙ্গে ফোন আর মেসেজ লেগেই আছে। সবাই পিছনে লাগছে খুব, ও আজ সেটাও উপভোগ করছে। সমীরণ আর মেঘের বেশ অনেকবার চোখাচোখি হয়েছে, তবে কথা হয়নি। মধ্যরাতে লগ্নে বিয়ে, তাই রিনিকে অনেকেই অনেকবার বলেছে কিছু খেয়ে নিতে, কিন্তু সে শোনেনি। মেঘ এবার বলে, আচ্ছা এসব করতে গিয়ে শরীরটা খারাপ হলে কি হবে বলতো? কিচ্ছু হবে না, ওর অনেক স্টামিনা। কথাটা সমু বলতে বলতে এগিয়ে এলো। তারপর রিনির পালস রেট চেক করে বলল, একদম সুস্থ আছে, চিন্তা করতে হবে না, আর তো কয়েক ঘন্টা। বিনি বলল, আমাদের ডাক্তারবাবু বলে দিয়েছেন যখন, তখন আর চিন্তা নেই। সমীরণ অনেকক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন মেঘের দিকে তাকিয়ে বলে, আজকের দিনটায় একে অপরকে ভালোবেসে অপেক্ষা করে থাকে চিরদিনের জন্য এক হতে। ছেলেটাও তো উপোস করে আছে। কেন যে উল্টোপাল্টা বুদ্ধি দেন, ওদের অনুভূতিটা আপনি ফিল করতে পারবেন না। মেঘ একটু অপমানিত বোধ করল। সবার সামনে এটা না বললেও চলতো। ও বুঝবে না মানেটা কি? ওর কি মন নেই? এরকম কথার জন্যই মেঘ পছন্দ করতো না সমুকে। ডাক্তার হবে বলতো, এখন হয়ে গিয়েছে না, তাই খুব অহংকার বেড়েছে। কত কি ভাবতে ভাবতে মেঘ ওদিক থেকে চলে গেল। বিয়ে শুরু হয়েছে অনেকক্ষণ, একে একে বিয়ে সব নিয়ম হয়ে চলেছে। এবার শুধু সিঁদুর দান পর্ব, সেও হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। রিনিকে খুব সুন্দর দেখাচ্ছে। মেঘ কাছাকাছি বসেছিল। রিনিকে দেখে মনে হচ্ছে এমন একটা দিন যদি ওর জীবনেও আসতো। আর ওর জীবন শুধু বাহ্যিক সুখে বেঁচে আছে ও, মনের ভিতরটা যেন ফাঁকা। এদের পরিবারের মেলবন্ধন দেখলে খুব ভালো লাগে। বারবার মন চায় যদি এমন পরিবার ওর থাকতো, তাহলে জীবনটা আজ অন্য রকম হতো। ওদেরও তো অনেক বড় পরিবার ছিল, ভেঙে শতখণ্ড হয়ে গিয়েছে। সঙ্গে টুকরো টুকরো হয়ে গিয়েছে হৃদয়। এখন বাবা মা আরও এই 3 জন পরিবারে। এখনও নিজেকে আবার সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। কি ভাবছেন মেঘমালা? কথাটা কে বলল বুঝতে না পেরে মেঘ এদিক ওদিক যায়। সমু ওর পাশের চেয়ারে বসেছে। এত দেখার কি আছে? মেঘমালা বলে অন্য কেউ ডাকে নাকি? নিজেকে এত স্পেশাল ভাবছেন কেন? তোমার কাছে স্পেশাল তো বটেই। আমি ছাড়া কেউ কি তোমাকে কাদায় ফেলার সাহস দেখিয়েছে? কি যে অবস্থা হয়েছিল তোমার, কেঁদে ভাসিয়েছিলে, আর সেই ভুলভাল লিরিক্সে গান গেয়েছিলে মনে আছে? ভেবেছিলে কেউ ধরতে পারবে না। ইংলিশ গান এখানে তেমন কেউ শোনে না, তবে আমার তো বরাবর একটু অন্যরকম শখ, তাই তোমাকে সবার সামনে ধরে ফেলেছিলাম। আরও কত কাণ্ড হয়েছিল সেবার। মেঘ উঠে যাচ্ছিল, সমু ওর হাত ধরে টেনে আবার বসিয়ে দেয়। আমি জানি ছোটবেলা আমার এসব কাজে খুব চটেছিলে, কিন্তু এখন তুমি অনেক পরিণত। এখন এসব ভুলে গেলে চলে না। আমি এসব মনে রাখিনি। আপনি শুধু শুধু মনে করাচ্ছেন কেন আমায়? এমনি, আসলে অনেক দিন পর দেখা হলো, কোনো কথাই বলছো না তাই। আপনার সঙ্গে কি কথা বলবো? তবে হ্যাঁ, যা বলেছিলেন তাই হয়ে দেখিয়েছেন। অনেক শুভেচ্ছা সেজন্য। মেঘ এবার উঠে অন্যদিকে যাচ্ছে। সমু পিছন পিছন যেতে যেতে বলল, আমাদের এখানে কেউ এমন করে মুখ ভার করে ঘোরে না।
অতিথিকে চটিয়ে দিলাম আবার। রিনিকে সবাই নিয়ে গেল বাসরে। আপনিও গেলে সবার ভালো লাগবে। আমার এদিকে কাজ আছে, যাব না আমি। সমু চলে গেলে মেঘ একটু নরম হয়ে গেল এবার। এরা সবাই যেন একরকম, একসাথে মেতে আছে সবেতে। মেঘ চাইলেও ওদের মতো হতে পারবে না। ওর এত হট্টগোল ভালো লাগে না, একটু একা থাকতে চায় ও। মাসির কাছে গিয়ে বসলো একটু। মাসি একাই বসেছিল ঘরে, কাঁদছিল হয়তো। ও গিয়ে বসতেই বলল, বোনের বিয়ে তো মিটল, এবার তুই বল কবে বিয়ে করবি? আমি বিয়ে করব না মাসি, এসব নিয়ে তোমরা আমায় কিছু বলো না। কেন রে, চিরকাল একা থাকবি নাকি? কপালে একা থাকা লেখা থাকলে একাই থাকতে হবে, বেশি আশা করতে চাই না। কেন, পছন্দ নেই বুঝি কোনো? থাকলে বিয়ে করব না বলতাম নাকি? তাছাড়া আজকাল বিয়ে যেন লোক দেখানো খেলা হয়ে গেছে। যা সব দেখছি আমার ম্যাচিং কোথাও পাবো না, মানে চেষ্টাও করি না যদিও। জানিস, সমুর তোকে নিয়ে একটা দুর্বলতা আছে মনে হয়। মেঘ একবার মাসির দিকে তাকায়। মাসি বলে চলে, আগেরবার সেই যে গেলি, তারপর কতবার কত কথায় ও বারবার তোর কথা বলে ফেলতো। রিনিকে কায়দা করে জিজ্ঞেস করতো তোর কথা। তখন তো ওই হায়ার সেকেন্ডারি লেভেলে পড়তো, তারপর কলেজে উঠে খুব সামলে চলতো। পাছে আমাদের কোনো সন্দেহ হয়, তবে দিদির সঙ্গে বা তোর সঙ্গে কথা হলে সবাইকে বলতাম তোদের কথা। তখনও সমু খুব মনোযোগ দিয়ে সেসব শুনতো, কিন্তু জিজ্ঞেস করতো না কিছুই। এই কয়েকবার দেখছি ভাই বোনেরা খুব করে বিরক্ত করছে ও এলে। কথায় কথায় তোর প্রসঙ্গ টেনে আনে, আর ও তখন কাজে বাহানায় সেখান থেকে সরে পড়ে। মেয়ে কিছুই বলছে না দেখে অনিমা বলেন, আমার মনে হলো তোকে বলা উচিত একবার। দুজনেই এখন এখানে আছিস তাই। তোর তো আমাদের এই পরিবেশটা খুব ভালো লাগে, তাই বললাম। মাসি, আমি বাইরে যাই একটু। চলে যেতে যেতে শুনতে পেল মাসি বলছে, সমুর সাথে একটু ভালো করে কথা বলিস পারলে। নিজে থেকে বারবার আর কত কথা বলবে বেচারা। একটু পরে বাড়ির সবার সঙ্গে মেঘ খেতে বসলো। সমু পরিবেশন করছে, তবে মেঘের দিকে আসছে না। মেঘের এবার একটু খারাপ লাগছে, যেন তাকে এড়িয়ে যেতেই এদিকে আসছে না সমু। পরদিন রিনি চোখের জলে বিদায় নিল। সবাই কাঁদছে। অনেকদিন হলো মেঘ নিজের আবেগগুলো প্রকাশ করেনি। আজ যেন কোনো বাধা মানছে না ওর চোখের জল। একে একে বউ ভাত, ফুলসজ্জা, ধুলো পায়ে গমন সব মিটল। এবার মেঘের যাওয়ার সময় এসেছে। কদিন খুব হৈ হৈ করে কাটল। মাসিদের নিয়ে যেতে চাইল উত্তরবঙ্গে, কিন্তু কেউ যেতে রাজি হলো না, এমনকি বিনিও নয়। ওরা কোনোদিন কোথাও ঘুরতে যায়নি। ওদের কাছে ওদের এই মেঠো বসতি খুব প্রিয়। বাইরে কোথাও যেতে ওদের তেমন ভালো লাগে না, মন বসে না যে। এই পুরো পাড়াকে একসাথে নিয়ে যেতে পারলে ওরা যাবে, ওটাই ওদের সুখ। কাউকে বাদ দিয়ে সুখী হতে ওরা পারবে না। কিন্তু সমুকে নিজের পেশার জন্য অন্যত্র যেতে হয়েছে। কোনোদিন হয়তো ফিরে আসবে সেও। বাড়ি ছেড়ে সেও বেশি দিন থাকতে পারে না। মেঘ সকাল সকাল বেরিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে। কেউ যখন যাবে না, তখন একবার মা বাবার সঙ্গে দেখা করেই ফিরবে। সমুও সেদিন ফিরে যাচ্ছে। সকলে কত কি বেঁধে দিয়েছে দুজনকে। মেঘ একা এত কিছু নিয়ে যেতে পারবে না ভেবে সমুকে দায়িত্ব দিয়েছে হাওড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার। ট্রেনে যেতে যেতে সমু প্রয়োজনের বেশি কথা বলছে না। আবার যদি মেঘ বিরক্ত হয় সেই ভেবে বুঝি। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর মেঘ বলে, আপনি নর্থ বেঙ্গলে চাকরি করেন? হ্যাঁ, কে বলল? বিনি। ও, আর আপনার পোস্টিং কোথায়? থাক, আর ঢং করতে হবে না। সব জেনেও না জানার ভান করতে ভালো লাগে বুঝি? কে বলল আমি জানি? মণিমাসি। ও, আমাকে একবার আপনি আর একবার তুমি সম্বোধন করবেন না। দুরকম কথার মানে বুঝি না। থাক, আর মাথা নিচু করে থাকতে হবে না। অন্য সময় তো কথার খই ফোটে। আজ চুপ কেন এত? এমনি। আর কিছু বলতে পারে না সমীরণ। মেঘও চুপ করে যায়। ও ভেবেছিল অন্তত যাওয়ার আগে সমীরণ হয়তো অনেক কথা বলবে, যা ওর সহজাত গুণ। হাওড়া স্টেশনে নেমে মেঘকে ক্যাবে তুলে দিয়ে হাত নেড়ে বিদায় জানায় সমীরণ। মেঘের চোখে অভিমান একরাশ, দৃষ্টি এড়ায়নি সমুর। তবুও কিছুই বলতে পারল না ও। গাড়ি ছেড়ে দিল। তারপর
সমু গিয়ে নিজের ট্রেনের অপেক্ষায় স্টেশনে গিয়ে বসল। এরপর কেটে গিয়েছে 2 মাস। সমু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত। এক ছুটির দিনে গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে রাস্তায় সমুর সঙ্গে দেখা মেঘের। গাড়ি থামিয়ে প্রায় দৌড়ে গেল। সমু আজ অনেকটা স্বাভাবিকভাবে কথা বলছে। পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতে খুব পছন্দ করে সমু। মেঘ নিজের গাড়ি বাদ দিয়ে ওর সঙ্গে হাঁটছে। মেঘমালার কষ্ট হচ্ছে না তো? কেন, গাড়ি ছেড়ে হাঁটছি তাই বলছেন? সমু একটু হালকা হাসে, কিন্তু কিছুই বলে না। আপনি দিন দিন লাজুক হয়ে যাচ্ছেন, কিন্তু এখন আগের মতো তেমন বকবকানি নেই। বেশি কথা বলা তো আপনি পছন্দ করেন না, তাই। আমার পছন্দের ধার ধরছেন খুব যে? এমনি, আপনার সবই এমনি। একটু দাঁড়ান, একটা সেলফি তুলি। সমুর খুব কাজ ঘেঁষে দাঁড়ালে সমু সরে যায়। কি করছেন? ছবিটা তুলতে দেবেন তো? এত নড়াচড়া করছেন কেন? এত কাছাকাছি ঘেঁষে দাঁড়ানো ঠিক না। কেন, আপনার গার্লফ্রেন্ড রাগ করবে? কেন বলছো এসব? চুপ করো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে এবার। ফেরার আগে বলে যান, গার্লফ্রেন্ড আছে আপনার? না, নেই। হয়েছে? থাকবে কি করে? উল্টোপাল্টা কথা বলে বেড়ালে কেউ থাকবে না। এই আমি বলে এখনো হাঁটছি। টিপিক্যাল বউদের মতো কথা বলছো যে। আমাকে বিয়ে করলে বুঝতে আমার বউকে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যেতাম। প্রপোজ করছেন নাকি? এমনিতেও পাত্র হিসেবে আপনি মন্দ নন। ঠিক আছে, আমি রাজি। সমীরণ একটু লজ্জা পেয়ে বলে, মেঘ, তুমি? মেঘমালা বলে ডাকবেন, ওটাই শুনতে ভালো লাগে আমার। তারপর দুজনের কিছু একান্ত মুহূর্তের সাক্ষী রইল পাহাড়ের পড়ন্ত বেলায় সূর্যাস্ত। সন্ধেবেলা দুজনে একটা কফি শপে কফি খেতে খেতে বাড়িতে ফোন করলো সমীরণ। জানালো খুব তাড়াতাড়ি চেষ্টা করবে ওরা বাড়ি ফিরতে। খুব মনে পড়ছে আজ সবাইকে। ওদিকে সবাই আবার খুশিতে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।